আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা সম্পর্কিত যশোর বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে এই প্রশ্নটা দেখে নিই, প্রশ্নে কী বলা ছিল। এই যে প্রশ্নটা আমি এখানে লিখে নিলাম দ্রুত সময় সেভ করার জন্য। এই যে এইটা হচ্ছে প্রশ্ন। উদ্দীপকের আলোকে ক নম্বরে বলেছে মোট নগদ বাট্টার পরিমাণ নির্ণয় করো। তো এখানে 3 জায়গায় বাট্টা আছে। এই একটা বাট্টায় পণ্য বিক্রয় করা হয়েছে, আবার এই পূর্ণ নিষ্পত্তিতে এখানেও বাট্টা আছে, এখানেও বাট্টা আছে, তাই না? এখন নগদ বাট্টা বলতে বোঝায় যে পূর্ণ নিষ্পত্তিতে যে বাট্টা সৃষ্টি হয় সেগুলো নগদ বাট্টা। বাট এই ক্রয় করার সময় বিক্রয় করার সময় যেটা সৃষ্টি হয় এটা কিন্তু কারবারি বাট্টা। তাহলে আমাদের এই 2টা বাট্টা আসবে। পূর্ণ নিষ্পত্তিতে যে 2টা বাট্টা আছে, এই কারবারি বাট্টাটা অন্তর্ভুক্ত, এই ক নম্বরে অন্তর্ভুক্ত হবে না, কারণ এখানে নগদ বাট্টার পরিমাণ বলেছে। নগদ বাট্টা বলতে বোঝায় টাকা পরিশোধ করার সময় পূর্ণ নিষ্পত্তিতে যে বাট্টা সৃষ্টি হয় এবং টাকা পাওয়ার সময় পূর্ণ নিষ্পত্তিতে যে বাট্টা সৃষ্টি হয় সেটা হচ্ছে নগদ বাট্টা। আর এই যে 2% বাট্টায় নগদে বিক্রয়, এটা কিন্তু কারবারি বাট্টা, তাই এইটা হিসেব ক নম্বরে আসবে না। তাহলে আমরা সমাধানের চেষ্টা করি। ক নম্বরের সমাধানের জন্য এইভাবে ছক অঙ্কন করতে পারি। নগদ বাট্টার পরিমাণ নির্ণয়, এবং নগদ বাট্টার পরিমাণ নির্ণয় করতে যেয়ে আমাদের যে 2টা লেনদেনের সাথে নগদ বাট্টার সম্পর্ক উপরে লিখে রাখলাম। প্রথমে 12 তারিখ 2022 জানুয়ারি 12, এটা হচ্ছে পূর্ণ নিষ্পত্তিতে পাওয়া গেল। মানে কি, আমি টাকা পাওয়ার সময় যদি কম হয় তাহলে তাকে প্রদত্ত বাট্টা বলে। প্রদত্ত বাট্টা বলে 40,000 থেকে 39,000 বিয়োগ করি 1,000 টাকা প্রদত্ত বাট্টা। আমি টাকা পাওয়ার সময় যে বাট্টা সৃষ্টি হয় পূর্ণ নিষ্পত্তিতে সেটার নাম প্রদত্ত বাট্টা। কারণ আমি পেলাম না, ছাড় দিয়ে দিলাম, তাহলে এটা আমার ক্ষতি, ব্যয়, তাকে বলে প্রদত্ত বাট্টা। ঠিক বিপরীতভাবে 29 তারিখে প্রাপ্ত বাট্টা কীভাবে হবে? এই যে 20,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 19,800 টাকা আমি পরিশোধ করলাম, কম দিলাম কত? 200 টাকা। 200 টাকা যে কম দিলাম এটা প্রাপ্ত বাট্টা। কম দিয়েছি মানে কি, আমি টাকাটা আমার লাভ হলো, কম দিয়েছি, সেজন্য এটি প্রাপ্ত বাট্টা। এখন আমরা কি করব? এই দুটি যোগ করব, যোগ করে এই যোগফল লিখব ডাবল দাগ দিয়ে, অর্থাৎ এখানে মোট নগদ বাট্টা লিখতে পারি। 12 তারিখ আর 29 তারিখ এই 2টা হচ্ছে এই নগদ বাট্টা। নগদ বাট্টা 2 প্রকার, প্রদত্ত বাট্টা এবং প্রাপ্ত বাট্টা। আচ্ছা, এই ছিল আমাদের ক নম্বরের উত্তর। আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের খ নম্বরে আবার উদ্দীপকের লেনদেনগুলি লিখে একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য, দ্রুত লিখলাম। খ নম্বরে বলেছে নগদ প্রাপ্তি জাবেদার প্রস্তুত করো। তো নগদ প্রাপ্তি জাবেদায় সেই লেনদেনগুলিই বসবে যেগুলি নগদে বা চেক মারফত পাওয়া গেছে। নগদ প্রাপ্তি এবং চেক মারফত প্রাপ্তি এগুলি নগদ প্রাপ্তি জাবেদায় বসে। তো একটা কাজ করি, এখান থেকে যেগুলি নগদে পাওয়া গেছে, এই যে নগদে 40,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে এইটা হবে, তারপরে এই যে ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করেছে এইটা হবে, নগদে বিক্রয় এটা আসবে, পাওয়া গেল এটা আসবে, সুদ পাওয়া গেল এটা আসবে, এই 4টা। আচ্ছা, একটা কাজ করি, আমি নিয়ে যাই এখানে এই যে উপরে লেনদেনগুলি লিখে রাখলাম, নিচে ছক অঙ্কন করলাম। নগদ প্রদান জাবেদা প্রাপ্তি জাবেদার ছক হচ্ছে তারিখ, ক্রেডিট হিসাব খাত, সূত্র। ডেবিট দিকে 2টা ঘর হবে, একটা হচ্ছে নগদান হিসাব আর একটা হচ্ছে প্রদত্ত বাট্টা হিসাব বা বাট্টা হিসাব, যাই লিখি না কেন। আর ক্রেডিট দিকে হবে 3টা ঘর, প্রাপ্য হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট, অন্যান্য হিসাব ক্রেডিট। এখন অনেক শিক্ষার্থী যদি এই ডেবিট ক্রেডিট এই ঘরটা না টেনে তাও হবে, তখন আবার লিখতে হবে নগদান হিসাব ডেবিট, বাট্টা হিসাব ডেবিট, বারবার ডেবিট লিখতে হবে দুজনের পাশে। আবার প্রাপ্য হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট, অন্যান্য হিসাব ক্রেডিট। যদি আমি এটা না আঁকি তখন 2টার পাশেই ডেবিট লিখতে হবে, এগুলো প্রত্যেকটার পাশে ক্রেডিট লিখতে হবে। আবার এভাবে আঁকলেও হবে, ডেবিটে 2টা, ক্রেডিটে 3টা। আচ্ছা, সবটা অবশ্যই মনে রাখবো। এবার এই লেনদেনগুলো দেখে দেখে আমরা এখানে লিখব 2022 জানুয়ারি 1 বলেছে নগদ 40,000 টাকা এবং 90,000 টাকার ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করেছে। তো নগদ এবং ব্যাংক জমা 2টাই কিন্তু মূলধন, এবং নগদ এবং ব্যাংক জমা 2টাই নগদান বইতে বসবে। বিশেষ করে নগদ প্রাপ্তি জাবেদায় নগদের ঘরে বসবে। তাহলে এখানে লিখব মূলধন হিসাব, কারণ এই 2টার জন্য মূলধন হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট। 2টা যোগ করে টাকা লিখবো 1,30,000 টাকা নগদের ঘরে ডেবিটে লিখব, আর মূলধন নাম নেই ক্রেডিট দিকে, তো অন্যান্যর ঘরে লিখব। জাবেদাটায় মূলধন হিসাব ক্রেডিট হয়, তাই ক্রেডিটে মূলধন হিসাব নাম লিখেছি, কিন্তু মূলধন হিসাবে এখানে কোথাও নাম নাই, তাই অন্যান্যের ঘরে লিখেছি।
8 তারিখ 8 তারিখ 25,000 টাকা হতে 2% বাট্টা বাদ দিয়ে বাকিটা লিখব, কারণ এটা নগদে বলেছে। আর এই বাট্টাটায় এই বাট্টার ঘরে লিখতে হবে না, কারণ এইখানে লিখতে হয় নগদ বাট্টা, পূর্ণ নিষ্পত্তিতে যে বাট্টা, ক্রয় করার সময় যে বাট্টা হয়েছে, বিক্রয় করার সময় যে বাট্টা হয়, এগুলি এখানে লিখব না। তাহলে লিখব কিভাবে? এখানে লিখব বিক্রয় হিসাব ক্রেডিট, সেই জন্য। আর 25,000 টাকা 2% সম্ভবত 500 টাকা হয়, তাহলে 25,000 থেকে 500 টাকা বিয়োগ করলে 24,500 টাকার জন্য জাবেদা হচ্ছে নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট। সেজন্য নগদের ঘরে লিখব আর বিক্রয়ের ঘরে লিখব, এই বিক্রয়ের ঘরে নগদান হিসাব আর বিক্রয় হিসাব। এরপরে 12 তারিখ লতিফ হিসাব। লতিফ আমার কাছে পায় তো 40,000, আমি দিচ্ছি 39,000, 1,000 টাকা কম দিচ্ছি, দিচ্ছি না, পাচ্ছি। লতিফের কাছে আমি পাইতাম 40,000, পেলাম 39,000, তার মানে 1,000 টাকা কম পেলাম। তো নগদ পেলাম কত? 39,000, এটা নগদের ঘরে লিখব। কম পেলাম কত? 1,000, ওইটা বাট্টার ঘরে লিখব। আর ওর কাছে পাইতাম 40,000, প্রাপ্য হিসাবের ঘরে লিখব। আমি আরেকবার বলছি, লক্ষ্য করি, নগদ যেটা পাচ্ছি নগদের ঘরে লিখব, আর লতিফের কাছে যেটা পাওনা ছিল মোট, সেটা প্রাপ্য হিসাবের ঘরে লিখব। আর যে টাকাটা কম পার্থক্য, ওটা বাট্টার ঘরে লিখব। এটার জন্য ফ্রেশ জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, বাট্টা হিসাব ডেবিট, আর প্রাপ্য হিসাব ক্রেডিট। আরেকটা লেনদেন আছে, সুদ পাওয়া গেল। সুদ হিসাব লিখব, লেখার পরে নগদের ঘরে টাকা লিখব, সুদ তো নাম নাই তাই অন্যান্যের ঘরে লিখব। এবার নিচে একটি লম্বা দাগ দিব, সব যোগ করব। এটা যোগ করে এখানে লিখব, এটা যোগ করে এখানে লিখব, একটা আইটেম, এটা এখানে লিখব, এটা এখানে লিখব, এই দুটো যোগ করে এখানে লিখব, ডাবল দাগ দিব। অর্থাৎ এটা যোগ করে লিখেছি, এটা লিখেছি, এটা লিখেছি, সব যোগ করে নিচে লিখেছি। এবং এখানে আরেকটা বিষয়, এই দুইটার যোগফল যা হবে 1,95,500, আর এই তিনটার যোগফল তাই হবে। দুইটার যোগফল 1,95,500, এই তিনটার যোগফল 1,95,500, কারণ ডেবিট ক্রেডিট অলওয়েজ সমান হয়। এবার আমরা এই আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের লেনদেনগুলি দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। উদ্দীপকে আবার ফিরে আসলাম। উদ্দীপকের গ নাম্বারে বলেছে নগদ প্রদান জাবেদা। তো নগদ প্রদান জাবেদা আর প্রাপ্তি জাবেদার ছক সামান্য একটু পার্থক্য আছে, সিস্টেম একই কিন্তু একটু পার্থক্য আছে ছকের মধ্যে। এখানে মূলত যে করা নগদ প্রদান করেছি সেগুলো নগদ প্রদান জাবেদায় লিখতে হবে। যেমন যে চেকে পণ্য ক্রয়, নগদ প্রদান জাবেদা বসবে। বেতন প্রদান, সরঞ্জাম ক্রয়, রতনকে পরিশোধ, এই কটা প্রদান করেছি, তাই নগদ প্রদান জাবেদায় লিখতে হবে। তো যাই সমাধানের চেষ্টা করি। এই যে কটা লেনদেন নগদ প্রদান জাবেদায় লিখতে হবে, সেই কটা লেনদেন উপরে লিখে রাখলাম উদ্দীপকের কিছু অংশ। আর নিচে এই ছক সম্পর্কে একটু কথা বলি। কিছুক্ষণ আগে যখন আমরা নগদ প্রাপ্তি জাবেদা ছক অঙ্কন করেছি, তখন তারিখ লিখেছিলাম, এটা তো তারিখ আছে, বাট এই চেক নং এটা কিন্তু নগদ প্রাপ্তি জাবেদায় ছিল না, কিন্তু নগদ প্রদান জাবেদায় চেক নং লিখতে হবে। তারপরে এইখানে ছিল নগদ প্রদান জাবেদায় কি ছিল? ক্রেডিট হিসাব খাত, বাট এখানে লিখব ডেবিট হিসাব খাত, কারণ ডেবিটের নামগুলি জাবেদায় যেগুলো ডেবিট হবে তার নামগুলি এখানে লিখি, সেজন্য। আবার নগদ প্রাপ্তি জাবেদার সূত্র ছিল, এখানেও সূত্র হবে। আর এইখানে ডেবিট দিকে নগদ প্রাপ্তি জাবেদায় দুইটা ঘর ছিল, মনে আছে? দুইটা ছিল, আর এখানে তিনটা হবে। ক্রেডিট দিকে নগদ প্রাপ্তি জাবেদায় তিনটা ছিল, বাট এখানে দুইটা হবে, মানে ওইটার উল্টা। এখন লিখি, প্রথমে 2022 জানুয়ারি 6 চেকে পণ্য ক্রয়। চেকে পণ্য ক্রয় করলে আমাদের ক্রয় হিসাব ডেবিট, তো ডেবিটের নামটা এখানে লিখব, তাই না? টাকা কোথায় কোথায় লিখব? টাকা জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তো ক্রয়ের ডেবিটে লিখব আর ব্যাংকের ক্রেডিটে লিখব। অনেকের মনে হতে পারে ব্যাংক তো এখানে নাই, ভুলে হয়তো অন্যান্য হিসাবে লিখতে পারে, কিন্তু না, অন্যান্য কিন্তু ডেবিট, ক্রেডিট না। এই যে ডেবিট, তা ডেবিট তো লেখা যাবে না, সেই জন্য নগদ এবং ব্যাংক দুইটাই নগদানের ঘরে বসবে, বিশেষ করে নগদ প্রাপ্তি জাবেদায়। এটা খেয়াল রাখবো, সংজ্ঞাতেও বলা আছে। এই যে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এরপরে 10 তারিখ বেতন হিসাব। 18 তারিখ বেতনের নাম নাই, তো অন্যান্যর ঘরে আর নগদের ঘরে। এরপরে 20 তারিখ অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, তাই অফিস সরঞ্জামের নাম লিখলাম।
এখন অফিস সরঞ্জামের ঘরে লিখবো আর নগদের ঘরে লিখবো। অফিস সরঞ্জামের নাম নাই, তাই অন্যান্যের ঘরে আর নগদানের ঘরে লিখবো টাকা। 29 তারিখ, 29 তারিখটা একটু ভালো করে লক্ষ্য করি, এই দুটো সহজ সেজন্য দ্রুত বলেছি। রতনের নিকট 20,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 19,800 টাকা প্রদান করা হলো। তো রতন আমার কাছে পেত 20,000 টাকা। ওই 20,000 টাকা, এখানে আগে রতনের নাম তো লিখি, 20,000 টাকা প্রদেয় হিসাবে লিখব, কারণ রতন হচ্ছে প্রদেয় হিসাবে, আমার কাছে টাকা পাবে, পাওনাদার। আর নগদ দিচ্ছি কত, নগদের ঘরে লিখব। এই যেটা নগদ দিচ্ছি, কম দিচ্ছি কত, 200 টাকা, ওটা বাটার ঘরে লিখব। আমি আরেকবার বলছি, লক্ষ্য করি, মোট টাকাটা লিখব প্রদেয় হিসাবের ঘরে, যেটা নগদ দিচ্ছি নগদের ঘরে, আর যেটা কম দিচ্ছি দুইটার পার্থক্য, এটা বাট্টার ঘরে। এটার জন্য ফ্রেশ জাবেদা হচ্ছে প্রদেয় হিসাব ডেবিট, বাট্টা হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। এখন অঙ্ক করা শেষ, আমরা যোগ করব। এখানে একটা লম্বা দাগ দিব, এই 4,000 টাকা এখানে লিখবো, এই 20,000 টাকা এখানে লিখবো, এইটা এখানে লিখবো, এইটা এখানে লিখবো, এগুলো সব যোগ করে এখানে লিখবো, নিচে ডাবল দাগ দিব। এবং এখানে আর একটা বিষয়, এই যে ডেবিটের যে 3টা কলাম, এই 3টা যোগ করে যা হয় এই দুটো সমান সমান হবে। দেখুন আমরা একটু চেক করি, 4,000 আর 20,000, 24,000, আর এখানে হচ্ছে 43,000, তাহলে বাম দিকে হচ্ছে 67,000, বাম দিকে এই 3টা যোগ করে 67,000। আবার ডান দিকে এই দুটো যোগ করেও কিন্তু 67,000, 200 আর 66,800, তাহলে এই দুটো যোগ করে যা হবে এই 3টা যোগ করে তাই হবে, সমান সমান। তো এইভাবে আমরা নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। তো পরের ক্লাসে কী করবো একটু দেখে যাই, ঠিক আছে? ওকে। কুমিল্লা বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধান করব, এই নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদা সম্পর্কিত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।